আসসালামু আলাইকুম। লিপস্টোফেলের ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে ছিলাম, এখান থেকে শুরু করার কথা। এর আগ পর্যন্ত ছিলাম সম্ভবত পাস্ট কন্টিনিউয়াস ফর্মে ছিল কিনা, আমি একটু দেখে আসি। তাহলে একটু ব্যাকে যাই। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের পর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিলাম। আমরা আজকে থেকে শুরু করব পাস্ট পারফেক্ট। তাহলে আপনাদের মনে আছে কিনা, আমি যখন টেন্স শুরু করছিলাম আমি একটা স্ট্রাকচার দেখাইছিলাম টোটাল, আমি আমার মতো করে রেডি করে গত ক্লাসের শেষে একটু স্ট্রাকচার গুলো দেখাইছিলাম যে পারফেক্ট টেন্স করতে অবশ্যই কোন ভার্ব লাগবে। দেখি আমি অ্যানোটেশন সিস্টেমটা পাচ্ছি কিনা। এখানে অ্যানোটেশন সিস্টেমটা এটাই নাই। আচ্ছা, তাহলে এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে কোন ভার্ব লাগবে, সরি পারফেক্ট টেন্স করতে কোন ভার্ব লাগবে। এরপর আসে পাস্ট পারফেক্ট, আমরা একটু পরে আসতেছি। তাহলে এবার আসি ইউজ দ্য ফলোইং রুল টু ফর্ম দ্য পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে কোন টেন্সটা লাগবে, তার আগে আসি পারফেক্ট, জাস্ট পারফেক্ট। আমি আপনাদের প্রথম ক্লাসে এই টেন্সে বলছিলাম পারফেক্ট টেন্স করতে অবশ্যই হ্যাভ ভার্ব লাগে। হ্যাভ ভার্বের আবার ফর্ম আছে, সেই ফর্মের ভিতর থেকে আমার যেহেতু প্রেজেন্ট এবং ফিউচারের ভিতরে হ্যাভ দরকার আর পাস্টের জন্য হ্যাড, তাহলে আমাকে আর অন্যদিকে যাওয়া দরকার নেই। তাহলে পাস্ট পারফেক্ট করতে অবশ্যই সাবজেক্টের পরে আপনি হ্যাড আনবেন। সাবজেক্ট যেই হোক না কেন, থার্ড পারসন থেকে শুরু করে, সিঙ্গুলার থেকে শুরু করে, প্লুরাল থেকে শুরু করে, যাই হোক সবার জন্য কমন হ্যাড। তাহলে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে আপনি যে মেইন ভার্বটা বসাবেন প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। কালকে আমরা ব্যারনস্টোফেলের একটা ইয়া দিয়েছিলাম, সম্ভবত প্রবলেম নাম্বার 5, রেগুলার ইরেগুলার ভার্ব। সেখানে দেখছিলেন আমি লিখে দিয়েছিলাম একটা ভার্বের যে ফর্ম গুলা, তিনটা ফর্মের থার্ড ফর্ম যেটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আবার একটু ব্যাকে আসি কি পাস্ট পারফেক্ট ফর্ম বা পাস্ট পারফেক্ট টেন্স। ইউজ দ্য ফলোইং রুল টু ফর্ম দ্য পাস্ট পারফেক্ট। এইখানে বক্সের ভিতরে যে রুলটা আছে আপনি এই রুলটা ব্যবহার করবেন। রুল বলতে এখানে স্ট্রাকচারকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে মূল যে ভার্বটা বা মেইন যে ভার্বটা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স একদম ইজি। আমরা সাবজেক্টের পরে অবশ্যই হ্যাড ভার্ব থাকবে। হ্যাড ভার্ব কোথা থেকে আসছে? টু হ্যাভ ভার্ব থেকে। এরপরে আসি এই জায়গায় যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, কেন ব্যবহার করি, কি কি ইন্ডিকেট করে, অর্থাৎ ইন্ডিকেট মানে সে কি কি নির্দেশ করে। তাহলে এবার আসি আমরা একটু এখানে। The past perfect is used to indicate, কি কি ইন্ডিকেট করে একটা একটা করে যাবে। এই যে পয়েন্ট আউট করা, দেখেন ওটা দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে পয়েন্ট আউট করা। তাহলে past perfect is used to indicate, first one কি বলতেছে, an action that happened before another action in the past। এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। an action that happened before another action, তার মানে এখানে দুটি অ্যাকশন, দুটি কাজ, দুটি ফাংশন, দুটি ক্লজ। মাথায় রাখতে হবে কিন্তু ক্লজ এর আগে রুবেল স্যার খুব ভালোভাবে আপনাদের দেখাইছে, আমি দেখছিলাম। তাহলে an action that happened before another action in the past, অতীতে দুটোই অ্যাকশন কিন্তু অতীতে হবে। একটা অ্যাকশনের ঠিক আগে যেটা হবে, জাস্ট কিছুক্ষণ আগে। there usually are two actions in the sentence, সেন্টেন্সে একই সাথে দুটো অ্যাকশন থাকবে। দেখেন আমি এই সেন্টেন্সটা যদি আসি, এখানে দেখেন had gone একটা অ্যাকশন, আবার দিছে went দুটি অ্যাকশন। আমি একটু বিফোর যুক্ত সেন্টেন্সের আগে দেখি। বিফোর যুক্ত এই যে বিফোর এর আগের অংশ, এই অংশ এখানে একটা ক্লজ এবং এখানে পরে একটা ক্লজ, কারণ সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন বিফোর এর আগের যে কাজটা করছে কি, জন হ্যাড গন টু দ্য স্টোর। জন কোথায় গেছে? স্টোরে গেছে। বিফোর হি ওয়েন্ট টু হোম, এই লাইনটা কি বোঝাচ্ছে? আগে কিন্তু জন স্টোরে গেছে, তারপর এর পরে গেছে কোথায়? গৃহে, অর্থাৎ বাড়িতে অথবা বাসায়। তাহলে জন বাসায় যাওয়ার আগে কোথায় গেছে? সে স্টোরে গেছে। এই কারণে একই সেন্টেন্সে দুটোই পাস্ট ফর্ম। দেখেন এটাও পাস্ট, এবার এখানেও পাস্ট। এখন কি হলো, দুটি ফাংশনের ভিতরে অথবা দুটি অ্যাকশনের ভিতরে যে অ্যাকশনটা আগে ঘটবে সেই অ্যাকশনটা জাস্ট আগে, যত আগে হোক, 1 সেকেন্ড আগে হলেও সে আগে হবে। তাহলে আমরা কি করব, সেই বিফোর যুক্ত সেন্টেন্সের আগের অংশটাকে করব পারফেক্ট এবং পরের অংশটাকে করব ইনডিফিনিট। যেহেতু এটা পাস্ট পারফেক্ট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করতেছি।
আমি আরেকটু আপনাকে ডাউন করে দেখাই। যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতেছি, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কোন একটা কর্মকাণ্ডের ভিতরে বিফোর তার আগে যদি আরেকটা কর্মকাণ্ড ঘটে এবং সেটা যদি অবশ্যই অতীতে হয়, তাহলে অবশ্যই দেয়ার ইউজুয়ালি আর টু অ্যাকশনস ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে দুটি ফাংশন থাকবে, দুটি কাজ থাকবে, দুটি ক্লজের দুটি ফাংশন থাকবে। আগের ক্লজটা বিফোর এর আগের ক্লজটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট এবং পরের ক্লজটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। সবচেয়ে ভালো হতো আমি যদি এখানে কোনো লেখার সুযোগ পাইতাম। আমি এই জন্য অ্যানোটেশন খুঁজতেছি, প্রিমিয়ামের সম্ভবত অ্যানোটেশন সিস্টেমটা আমি পাচ্ছি না, তাহলে আমি এখানে লিখতে পারতাম। নরমালটাই অ্যানোটেশন আছে, অর্থাৎ সরাসরি আমি জুমে যে ক্লাসগুলো দিই অ্যানোটেশন দিয়ে এখানে পাশের থেকে অনেক কাজ করা যায়। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাই এখানে। Jack told us that he had visited England in 1917. আচ্ছা, কোথায় আছে এই জায়গাটায়? পেজ নাম্বার 66। তাহলে আমি একটু উঠে যাই উপরের দিকে। Jack told us that he had visited England in 1970. এবার দেখেন এখানে দুইটা কাজ ঘটতেছে কিন্তু। একটা হচ্ছে জ্যাক টোল্ড, আমাকে বললো, এই দুইটা অ্যাকশন, এটা একটা অ্যাকশন আর একটা অ্যাকশন এখানে। এখন যে অ্যাকশনটা আগে ঘটছে, আমি এখানে দুইটা অ্যাকশন আছে, জ্যাক টোল্ড, তার মানে জ্যাক টোল্ড এই ক্লজটা হচ্ছে, এটা একটা ক্লজ, আর দ্যাট এর পরে এখানে আরো একটা ক্লজ, এখানে কিন্তু বিফোর যুক্ত করা নাই, জাস্ট কানেক্টর দ্যাট দিয়ে করছে। এবার খেয়াল করেন আমি অ্যাকশন কোনটা আগে এবং কোনটা পরে। তাহলে এই অ্যাকশন যেটা, এই যে এইখানে যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, যেহেতু হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আর এর পরে ইমিডিয়েটলি আগে যে কাজটা হবে একদম ক্লোজ, একদম কাছাকাছি সময় যখন ক্লোজ হবে, তখন হবে সেটা কোথায়? সেটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং একটু দূরে, যেটা আরো দূরে হয়ে গেছে, আর একটু আগে শেষ হয়ে গেছে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা? তার মানে হচ্ছে যে দুটি কাজের ভিতরে যে কাজটা একটু বেশি আগে শেষ হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা একটু কম সময়ের ভিতরে শেষ হবে, এই বেশি দেরি হয়নি, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখেন এই ফাংশনটা দেওয়া আছে। এবার আমরা একটু আসি। The past perfect is usually used with, before, after or when. এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত বিফোর আফটার জানি, আজকে হোয়েনটাও দেখে রাখবেন, আর যদি জেনে থাকেন তাহলে রিভিউ হয়ে যাক। কি হচ্ছে? The past perfect is usually used, সাধারণত আমরা পাস্ট পারফেক্টে ব্যবহার করি কার সাথে? বিফোরের সাথে, আফটারের সাথে, when এর সাথে। স্টাডি দ্য ফলোইং ফর্মুলাস, এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো পড়তে হবে, আমি পড়ি। তাহলে আমার কথা হচ্ছে যে কি, বিফোর যুক্ত সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, দুটি ক্লজের ভিতরে যে কাজটি আগে ঘটবে, যে কাজটি আগে ঘটবে সে হবে পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে ঘটবে, ইমিডিয়েটলি পরে ঘটবে, প্রথম কাজের পরে ঘটবে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে আসবে আর কি। এবার দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে জন। জন হ্যাড গন টু দ্য স্টোর, আমি এই ইয়াটা আগেও পড়ে আসছি। জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, সে গৃহে যাওয়ার আগে কিন্তু স্টোরে গেছে। তাহলে সবচেয়ে আগে কাজ ঘটছে হচ্ছে স্টোরে যাওয়া, তারপরে ঘটছে হচ্ছে গৃহে চলে আসা। আমি এই সেন্টেন্সটা এখানে একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন? এখানে ছিল বিফোর যুক্ত সেন্টেন্স, এবার স্ট্রাকচারটা হলো আফটার যুক্ত। দেখেন বিফোর আর আফটার যুক্ত সেন্টেন্সকে জাস্ট ঘুরাই দিলে হয়, আপনি ক্লজটা ঘুরাবেন না, ক্লজের টেন্সটাকে ঘুরাবেন। কি দেখেন, বিফোর এর পরের অংশে ছিল কি সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স, ঠিক আফটার এর আগে চলে আসছে সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স। এবার দেখেন বিফোর এর আগে ছিল সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, আফটার জাস্ট পরে আসছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। আমি যদি একটু আঁকাআঁকি করতে পারতাম তাহলে আমরা এরকম ভাবে দেখাইতাম, এই যে এই সাবজেক্টটা থেকে এখানে ক্রস করতাম, এই যে এই ক্লজটাকে এখানে আনতাম, এই ক্লজটাকে এখানে আনতাম, যাকে আমি জ্যামিতিক রূপটা দিতে পারতাম বিপরীত কোণের মধ্যে। দেখেন এই জাস্ট বিফোরে ছিল কোথায়? পিছনে, চলে আসছে কোথায়? আফটারে আগে। বিফোরে কোথায় ছিল? আগে, চলে আসছে কোথায়? আফটারে পরে। জাস্ট একটা ক্রস কানেকশন, জাস্ট একটা রিলেশনটা কেমন এভাবে এবং এভাবে। আমার কার্সরটা দেখতেছেন কিনা? এভাবে এবং এভাবে। তার মানে বিফোর যুক্ত সেন্টেন্সের আগের অংশ পাস্ট পারফেক্ট, আফটার যুক্ত সেন্টেন্সের পরের অংশ পাস্ট পারফেক্ট, বিফোর যুক্ত সেন্টেন্সের শেষের অংশ পাস্ট ইনডেফিনিট,
এবং আফটার যুক্ত সেন্টেন্সের শেষের অংশ পাস্ট কি হলো ইনডিফিনিট হয়ে গেল। জাস্ট আমি উল্টাই দিলাম। এবার দেখেন সেম সেন্টেন্সটা জন হ্যাড গন কি হয়ে গেল এখন জন ওয়েন্ট হোম। জাস্ট এখানে জন ওয়েন্ট হোম। আফটার এর পরে কোথায় চলে আসলো হি হ্যাড গন টু দ্য স্টোর। তাহলে জাস্ট আমি কি করে ফেললাম দুটি ক্লজকে ইন্টারচেঞ্জ করে ফেললাম। এবার দেখেন আমি এই যে বিফোর যুক্ত যে ক্লজটা আছে এই ক্লজটা জাস্ট বিফোর প্লাস সাবজেক্ট প্লাস এই যে এখানে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট আমি এই ক্লজটাকে বিফোর সহ যদি আগে নিয়ে নেই এই যে এখানে তাহলে হলো কি বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স একই কথা। দেখেন তো সেম কিনা বিফোর এর পরের ক্লজটাকে বিফোর সহ এখানে আগে নিয়ে নিলাম এর পরে কি হয়ে গেল পরে হয়ে গেল সাবজেক্ট ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম পাস্ট পারফেক্ট। জাস্ট কথাটা হচ্ছে কি বিফোর এর পরের ক্লজটাকে বিফোর সহ আগে নিলাম এর পরের ক্লজটাকে আমি পরে নিলাম তখন কি হলো দুটি ক্লজ কিন্তু পাশাপাশি হয়ে গেল। দেখেন সিম্পল পাস্ট টেন্স আবার পাস্ট পারফেক্ট টেন্স দুটি ক্লজ পাশাপাশি এই যে এখানে দুটি ক্লজ পাশাপাশি জন ওয়েন্ট হোম আবার জন হ্যাড গন টু দ্য স্টোর। যখন দুটি ক্লজ পাশাপাশি হয়ে গেল তাহলে দুটি ক্লজের ভিতরে একটা সংযোগ হয়ে যেতে পারে মিক্সার হয়ে যেতে পারে এটা কানেক্টেড হয়ে যেতে পারে আপনি দুটাকে পার্থক্য করতে ক্লজকে সমস্যা হতে পারে। তাহলে কি করলাম আমি একটা কমা ব্যবহার করে দিলাম কারণ আগে যখন বিফোরটা মাঝখানে ছিল দুটি ক্লজের মাঝে তখন সে কানেক্টরের কাজ করতেছিল অথবা কম্বিনেটর দ্যাট মিন্স আমি কি লিঙ্কার এর কাজ করতেছিল কিন্তু এখন যখন লিঙ্কার সহ শেষের ক্লজটাকে আগে নিয়ে আসলাম জাস্ট প্রথম ক্লজটা শেষে চলে গেল মাঝখানে একটা কমা হয়ে গেল। এই কমাটাকে আমি কারণ পুরাটা কিন্তু একটা সেন্টেন্স যেহেতু একটা কমা দিয়ে সেপারেট করছে দুটো ক্লজকে এই জন্য এই কমাটার আমি পার্সোনালি নাম দিলাম বিরোধার্থক দ্বন্দ্ব। যারা আপনারা ব্যাকরণ ভালো জানবেন তারা শুনবেন দ্বন্দ্ব সমাজের ভিতরে একটা বিরোধার্থক আছে যেমন অহিনকুল সাপে নইলে দা কুমড়াই এরকম তাই না। এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব কেন এই কমাটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে আবার দুটি ক্লজকে সেপারেট করতেছে। এবার একটু ডাউনে আসি ঠিক একই রকম ভাবে আমি আফটার কেও যদি সেম কাজটা করি তাহলে আফটার যুক্ত সেন্টেন্সের এই ক্লজটাকে আমি পরে নিয়ে নিব তাহলে আফটার প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট আফটার প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট আবার তখন আফটার যুক্ত সেন্টেন্সের কি আছে সাবজেক্ট আর পাস্ট সিম্পল আছে বাকি সাবজেক্ট পাস্ট সিম্পল মাঝখানে দেখেন একদম সেম রুলে কমা হয়ে গেল। তাহলে আফটার এর এই অংশটা এই যে আফটার যুক্ত আফটার হি হ্যাড গন টু দ্য স্টোর আফটার জন হ্যাড এখানে কিন্তু হি দেওয়া নাই জন কেন কারণ আমি প্রোনাউনকে আগে দিই নাউনকে পরে তো দিতে পারি না তাহলে আপনাকে অবশ্যই নাউন আগে দিতে হবে এবং প্রোনাউনকে পরে দিতে হবে আর কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমি কি করলাম এই আফটার যুক্ত আফটার জন হ্যাড গন টু দ্য স্টোর কমা হি ওয়েন্ট টু হোম। আমার মনে হয় খুব ভালোভাবে বুঝার কথা বা বুঝতেছেন। ওকে লাস্ট ক্লাসের কাজগুলো করছেন ওকে আমরা একটা নোট করে আসি নোটটা আপনাদের জন্য এডিশনাল কি বলছে দেখি। অ্যাডভার্ব হোয়েন তাহলে আমরা হোয়েনও ব্যবহার করতে পারি শুধুমাত্র যে আমরা বিফোর বা আরেকটা কি আফটার ব্যবহার করব তা নয়। The adverb when can be used in place of before or after. Before after এর জায়গায় এই যে বিফোর আফটার এর জায়গায় হোয়েনও বসতে পারে কোথায় ইন এনি অফ দিস ফোর ফর্মুলাস উপরে ফোর ফর্মুলাস ছিল আসলে ফর্মুলা কিন্তু দুইটা এই দুইটা ফর্মুলাকে ভেঙে চারটা ফর্মুলা করা হয়েছে। তাহলে আমি ধরে নেই কি যে উপরে যে চারটা ফর্মুলা আছে সব জায়গায় আমি আফটার অথবা বিফোর এর পরিবর্তে বা ওই জায়গায় আমি হোয়েন বসিয়ে চেঞ্জ করতে পারি উইদাউট চেঞ্জিং মিনিং এক্ষেত্রে সেন্টেন্সের কোনো অর্থ পরিবর্তন হবে না। এরপরে আসি উই স্টিল নো হুইচ অ্যাকশন হ্যাপেন্ড ফার্স্ট বিকজ অফ দ্য ইউজ অফ পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কিন্তু এখনো জানি যে কোন অ্যাকশনটা আগে হচ্ছে কিভাবে জানি কিভাবে বুঝলাম সেন্টেন্স এর প্যাটার্ন দেখে টেন্স এর প্যাটার্ন দেখে কিভাবে আমরা জানি যে পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট তাহলে দুইটার ভিতরে পারফেক্টটা আগে ঘটে গেছে পাস্ট ইনডিফিনিটটা এই কিছুক্ষণ আগে শেষ হলো। আই স্টেট আমি এবার আরেকটা অ্যাকশনে চলে আসতেছি অর্থাৎ আরেকটা পয়েন্টে চলে আসছে প্রথম পয়েন্ট শেষ। এবার আই স্টেট হুইচ স্টেট মানে অবস্থা হতে পারে দেখি কি বুঝায় অবস্থা কিনা। আই স্টেট হুইচ কন্টিনিউড ফর এ টাইম ইন দ্য পাস্ট একটা অবস্থা চলতে থাকে কোথায় অতীতে পর্যন্ত বাট স্টপড বিফোর নাও কিন্তু এখন এর আগে শেষ হয়ে গেছে জাস্ট
তাহলে দুইটা কাজ করতেছে, এখন একটা কাজ শেষ হলো আর এর আগে আরেকটা কাজ ঘটতেছিল, এই যে কন্টিনিউ ছিল। নোট দ্যাট দেয়ার ইজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, এখানে কিন্তু প্রেজেন্টের সাথে কানেকশন নাই, এটা মাথায় রাখবেন। আব্দু হ্যাড লিভড ইন নিউ ইয়র্ক ফর 10 ইয়ার্স, কয় বছরের জন্য? কয় বছরের জন্য? 10 বছরের জন্য সে বাস করতেছিল। তার এরপরে বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া, তাহলে দেখেন ক্যালিফোর্নিয়া আসার আগে, মুভ করার আগে, শিফট করার আগে আব্দু কি করতেছিল? সে 10 বছর ছিল কোথায় কোথায়? নিউ ইয়র্কে। তাহলে আমার সে মুভ করলো, মুভ করার আগেও একটা তার ফাংশন গেল। এই যে প্রথম ফাংশনটা, সেই প্রথম ফাংশনটা হচ্ছে যে কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং লাস্ট ফাংশনটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখেন 10 ইয়ার্স, 10 ইয়ার্স এর এই ফাংশনটা ছিল আগে, এরপরে মুভ করে রিসেন্টলি চলে আসলো, কিন্তু সেটা চলে আসলো শেষ হয়ে গেছে। কিন্তু এই যে স্টপড বিফোর নাও, শুধু নাও দেখলে হবে না, কিন্তু এখানে নাও লেখা আছে, তার মানে নাও হলেও কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। শেষ হলো কিভাবে বুঝলাম? ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম আছে, তার মানে এটা শেষ হয়ে গেছে। ওকে, পাস্ট পারফেক্ট আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আমি যেহেতু ডাউনে আসছি, পাস্ট পারফেক্টে কি থাকবে? অবশ্যই হ্যাড ভার্ব থাকবে। হ্যাড এর পরে কি থাকবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার চলে আসতেছি পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। যারা টেন্সের প্রথম ক্লাসটায় ছিলেন তাদের মনে থাকার কথা, আমি 3 + 2 = 4 করাইছিলাম। প্রোগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর মান হচ্ছে 2, কারণ 2 সিরিয়াল। পারফেক্ট এর মান হচ্ছে 3, কারণ 3 সিরিয়ালে পারফেক্ট। তাহলে পারফেক্ট 3, প্রোগ্রেসিভ 2, 3 + 2 = পারফেক্ট প্রোগ্রেসিভ 4 নাম্বার। এটা কিন্তু ম্যাথমেটিক্স না, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি কি জিনিসগুলো লাগতেছে? এই জায়গাটায় পারফেক্টের জন্য টু হ্যাভ ভার্ব, প্রোগ্রেসিভ এর জন্য টু বি ভার্ব। দুটো ভার্বেরই, দুটো কি ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব। এই দুটো প্রাইমারি অক্সিলারি ভার্ব অবশ্যই দরকার, কার আগে? মূল ভার্বের আগে। এবার আসে, this perfect concept can also be conveyed by the past perfect progressive, that means continuous form. Okay, study the following rule, আমরা নিচের রুলটা ফলো করব। কি বলতেছে? this past perfect concept, এই past perfect এর যে ধারণা, can also be conveyed, এটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারি, সামনের দিকে আরো আগায় নিতে পারি। কোথায়? by the past perfect progressive, অথবা কিসের দ্বারা? আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মের দ্বারা। টেন্সের পরের রুলটা দেখি, এক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই হ্যাড ভার্ব, কারণ পাস্ট পারফেক্ট। হ্যাডের পরে বিন। মূলত এইখানে কিন্তু আমি আপনাদের স্ট্রাকচারটা দেখাইছিলাম যে কেন বিন হয়, আরো 2 থেকে 3টা ক্লাসে, টেন্সের প্রথম ক্লাসে, যে বিনটা কারণ হচ্ছে যে এখানে যে ভার্বটা ছিল সেই ভার্বটা ছিল এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ বা ওয়ার, সেই ওয়াজ আর একটা বিন ফর্মে রূপান্তর, কারণ হেডের পরে তো ওয়াজ আর হয় না, যার কারণে কি হয়ে গেল? হেডের পরে মূল ভার্ব যেটা হবে বা যে ভার্বটাই হবে হেডের পরে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে রয়ে গেছিল কি? ভার্বের সাথে আইএনজি, প্রিন্সিপাল ভার্বের সাথে আমি আইএনজি করে দিলাম। যেমন দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় কি বুঝাচ্ছি? Abdu had been living in New York for 10 years before he moved to California. আমরা এই সেম সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করছিলাম না? জাস্ট পাস্ট পারফেক্ট এরকম ছিল না? আব্দু হ্যাড লিভড ইন দ্য নিউ ইয়র্ক ফর 10 ইয়ার্স বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া, পাস্ট পারফেক্টে করছিলাম না? তাহলে পাস্ট পারফেক্টের এই ফরম্যাটটা আবার পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটেও বোঝা যায়। তাহলে আব্দু কি করতেছিল? সে ক্যালিফোর্নিয়া মুভ করার আগে 10 বছর যাবত কি করতেছিল? সেখানে বসবাস করতেছিল। তাহলে দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কয়টা ভার্ব? 1 2 3। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লিভ থেকে লিভিং, এই দুইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি বলি আমরা। এবং এই তিনটা ভার্ব মিলে আন্ডারলাইন করা, পুরো তিনটা ভার্ব মিলে একে বলা হয় ভার্ব ফ্রেজ। আচ্ছা, তাহলে আমার আগের অংশের কথা ছিল কি? বিফোর যুক্ত সেন্টেন্সের আগের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, সে পাস্ট পারফেক্ট আছে, অতিরিক্ত কি আছে? সে প্রোগ্রেসিভ ও সহ হয়ে গেল। তার মানে আমরা এটা এভাবেও করতে পারি, আমি এটাও বাদ দিতে পারি যে আপনার
এই পরের অংশটা মনে করেন নাই, বিফোর টিফোর এগুলো বাদ, তাহলে সেন্টেন্সটা কি? আমি যদি আব্দুও বাদ দিলাম, যদি মনে করেন এখানে বলি আমি হি, তাহলে হি হ্যাড বিন লিভিং ইন নিউ ইয়র্ক 14 ইয়ার্স হয়ে গেল, একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। এবার যদি বিফোর ইউজ করি তাহলে বিফোর এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট ফর্ম। ওকে, এবার কিছু এক্সাম্পল দেখেন এখানে কি এক্সাম্পল আছে, কিসের এক্সাম্পল আছে। আমরা করতেছি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এক্সাম্পল গুলা কিসের আছে, এক্সাম্পল গুলো আছে এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, কিন্তু এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট। দ্য প্রফেসর হ্যাড, কথা কি ক্লিয়ার? আপনি আরেকজন একটু শেষে এখন একজন একটু কমেন্ট করেন তো কথা ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট আসি কোথায়, এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এর এক্সাম্পল গুলো এডিশনাল, তাহলে আমি কিন্তু আছে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি আছে, দ্য প্রফেসর হ্যাড রিভিউড দ্য ম্যাটেরিয়াল বিফোর হি গেভ দ্য কুইজ। আমি যদি এখন এটাকে কি করতে চাই, পরিবর্তন করতে চাই, কিসে পরিবর্তন করতে চাই, জাস্ট আমি যদি এটাকে জাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই, তাহলে এমন হতো না, দ্য প্রফেসর হ্যাড বিন রিভিউইং, আর সব বসে যাবে। আমি যদি এমন বসাইতাম বিফোর আফটার যুক্ত, দেখেন আফটারটা কোথায়, আফটারটা কিন্তু আগে। এই সেন্টেন্সটা কিন্তু এমনও হতে পারতো আফটারটাকে মাঝখানে এনে, তখন কি করতাম, হেনরি, এই হিটার জায়গায় আসতো হেনরি, হেনরি ওয়েন্ট টু সেন্ট থমাস আফটার হিটা এখানে চেঞ্জ হয়ে আসতো হ্যাড ভিজিটেড পুয়ের্তো রিকো, একটা জায়গার নাম। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আফটার যুক্ত পাস্ট। আবার দেখেন বিফোর, বিফোর আলী ওয়েন্ট টু স্লিপ হি হ্যাড কল্ড হিজ ফ্যামিলি। আমি এটাকে এভাবে লিখতে পারতাম, আলী হ্যাড কল্ড হিজ ফ্যামিলি বিফোর হি ওয়েন্ট টু স্লিপ। তাহলে এভাবে আমি আর দেখাচ্ছি না, এই এক্সাম্পল গুলো সেম ভাবে আপনারা একটু পড়ে নিয়ে আপনারা, আমি একটা একটু করে দেখাচ্ছি আপনাকে। এই জায়গাটায় সাপ্লাই দ্য পাস্ট পারফেক্ট অর সিম্পল পাস্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্স গুলায় গ্যাপ অংশে কোথায় পাস্ট পারফেক্ট দরকার, কোথায় পাস্ট ইনডেফিনিট দরকার, জাস্ট আপনি এটা দিয়ে এখানে গ্যাপটা ফিল আপ করবেন। ফিল আপ ঠিক না, ফিল ইন বলে, ফিল ইন করবেন। তাহলে দ্য পুলিশ ম্যান, এটা কিন্তু রিড নয়, তাহলে কি রেড দ্য সাসপেক্ট, তাই না, দ্য সাসপেক্ট রেড কেন, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের এখানে কথাগুলো আছে পাস্টে, এই যে পাস্ট পারফেক্ট পাস্ট সিম্পল, তার মানে এখানে কিন্তু আমি রিড দিয়ে করতে পারবো না, রিড দিয়ে করলেও কিন্তু হয়, তাহলে তখন হতো দ্য পুলিশ ম্যান রিডস হয়ে যেত, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্টে যদি আসতো। আর এখানে তো এমনি ইন্ডিকেশন দেওয়া আছে, আপনি এখানে খেয়াল করতে হবে যে রিড এমন ধরনের ভার্ব যে ভার্বের প্রোনাউন্সিয়েশন ভিন্ন, স্পেলিং সেম। তাহলে কি হচ্ছে, দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট হিজ রাইটস আফটার। তাহলে আমি জানি আফটার আগের অংশ পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডেফিনিট হয় পরের অংশ, তাহলে হি হ্যাড অ্যারেস্টেড হিম। এখন এবার দেখি হি হ্যাড বলতে কে, কি কাকে বোঝাচ্ছে, দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট হিজ রাইটস, তাই না, আফটার হি হ্যাড অ্যারেস্টেড। এই হি বলতে আমরা ইন্টারমিডিয়েট একটা টপিক আছে কোশ্চেন নাম্বার 8 এ আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং, আপনাকে বুঝতে হবে। আপনারা সামনে গেলে, আরো সামনে গেলে পেজ নাম্বার মনে করেন 200 অথবা 200 এর কাছাকাছি গেলে আপনারা রাইটিং পার্টের কিছু সিকোয়েন্স অফ সেন্টেন্স পাবেন, এখানে কোন প্রোনাউন কাকে রেফার করতেছে এগুলো পাবেন, সেগুলো আমিই করাবো। তাহলে দা পুলিশম্যান, তাহলে এই হি কিন্তু পুলিশম্যানকে রেফার করতেছে, দ্যাট মিন্স তার প্রোনাউন, তাহলে হি হ্যাড অ্যারেস্টেড হিম। আপনারা এভাবে শেষ করবেন। এবার আমি আসি এবার নাম্বার 6, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সবাই জানি যে এগ্রিমেন্ট মানে কি, এগ্রিমেন্ট মানে কি জানি বলেন তো, কে কমেন্ট করলো লাস্টে 3 মিনিট আগে, অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনারা খুব ভালোভাবে জানেন এগ্রিমেন্ট মানে চুক্তি, তাই না, এই চুক্তিগুলো সবসময় হয়, বিয়ে শাদীতেও কিন্তু হয় চুক্তি, কোথায় হয়, বরের সাথে কনের একটা চুক্তি হয়, এবং চুক্তি কিন্তু লিখিত হয়, কাবিন কত হবে,
এমনকি সে তাকে মাসে কত খরচ দিবে, এরকম চুক্তি হয়, যারা বিবাহিত তারা বুঝবে। হ্যাঁ, তাহলে কি বলতেছে, ঠিক একই রকম ভাবে কর্তা, সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়াপদ, তাহলে কর্তা পদ মানে কর্তা এবং ক্রিয়ার একটা সম্পর্ক হবে এবং সম্পর্কে কি থাকবে, চুক্তি থাকবে। এই ধরনের একটা উদাহরণ আমি আগে দিছিলাম। কি ধরনের, কর্তা বলবে আমি যদি সিঙ্গুলার থাকি তাহলে তুমিও সিঙ্গুলার থাকবা, তারপরে আমি ব্যাচেলর তুমি ব্যাচেলর, আমি মেরিড তুমি মেরিড, অর্থাৎ আমি সিঙ্গুলার তুমি সিঙ্গুলার, ভার্ব আমি প্লুরাল তুমিও প্লুরাল। এইটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের একটা, এটাকে বলা হয় প্যাক্ট। প্যাক্ট মানে একটা চুক্তি করা থাকবে, সেই চুক্তি আপনি ভঙ্গ করতে পারবেন না। আপনি সাবজেক্ট দিলেন সিঙ্গুলার, ভার্বে দেবেন প্লুরাল, তা হতে পারবে না। তাহলে চুক্তিগুলো কিরকম ভাবে হয়, এক্ষেত্রে একটা কোশ্চেন আছে সম্ভবত 33 বা 34তম বিসিএস এর একটা কোশ্চেন, যে কোন একটা সেন্টেন্সের ভার্ব পরিবর্তন হয় কিসের উপর ডিপেন্ড করে, সাবজেক্ট, সরি, এটা নাম্বার, পার্সন, জেন্ডার। জেন্ডার কখনোই ডিপেন্ড করে না, নাম্বার, পার্সন, জেন্ডার যাই হোক না কেন। সাবজেক্ট মনে করেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি নাম্বার দেখব, আমি কি দেখব, নাম্বার দেখব, আর দেখব হচ্ছে পার্সন দেখব। কোন পার্সন, থার্ড পার্সন। কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন কোন জেন্ডার, সে কি মহিলা পুরুষ, এমন দেখি গ্রামারে কোথাও কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাই। আচ্ছা, যারা স্টাডি করছেন বিগত বিসিএস এর কোশ্চেন, তারা নিশ্চিত জানেন যে এটা একটা কমন কোশ্চেন, এটা আমার বিসিএস এর সময় ছিল, আমার মনে আছে। ওকে, রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট এন্ড দ্য ভার্ব ইন আ সেন্টেন্স মাস্ট এগ্রি ইন পার্সন এন্ড নাম্বার, নট ইন জেন্ডার, নট ইন জেন্ডার, অনলি পার্সন এন্ড নাম্বার। আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব একটা বাক্যের ভিতরে কর্তা এবং কর্তা এবং ক্রিয়াপদ মাস্ট এগ্রি, তারা অবশ্যই রাজি হবে, তাদের ভিতরে একটা কি থাকবে, ক্রোনোলজি থাকবে, দ্যাট মিন্স তাদের ভিতরে একটা ইন্টার রিলেশন থাকবে। কোথায়, ইন পার্সন এন্ড নাম্বার, অর্থাৎ পার্সন আর নাম্বার, তাই না, এই অনুসারে থাকবে। পুরুষ, পার্সন হচ্ছে পুরুষ বুঝায়, আর নাম্বার হচ্ছে বচন বুঝায়। যেমন দা এলিভেটর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্ব ওয়ার্ক থেকে হয়ে গেল কি ওয়ার্কস। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে মূল ভার্বের সাথে এস অথবা এস যোগ করা হয়, বাকি অ্যাডভার্বটা বসে গেল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে গেল। এরপরে আসো, the elevators work, এবার আছে কি এলিভেটরস, আমরা কি আসতেছি এলিভেটরস, আর এখানে ভার্বটা কি আছে ওয়ার্ক। তাহলে আপনি খেয়াল করেন সাবজেক্টের দিকে খেয়াল করবেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে এই যে সাবজেক্ট সিঙ্গুলার এস নাই আর ভার্বে এস হয়ে গেছে। একটু এটা হচ্ছে টেকনিক, কি এখানে এস নাই তাহলে এখানে এস হবে, এখানে এস আছে তাহলে এখানে এস হবে না, তার মানে সাবজেক্ট প্লুরাল, ভার্বের থেকে এস উঠে যাবে, কারণ ভার্ব হবে শুধু বেস ফর্মে, বাকি সব বসে যাবে। এবার আসি পরের টপিকটা, কি বলতেছে, সাবজেক্ট সেপারেটেড দ্য ভার্ব। সাবজেক্ট কি সেপারেটেড দ্য ভার্ব, ভার্ব থেকে আলাদা। দেখি সাবজেক্ট কিভাবে ভার্ব থেকে আলাদা। আমরা সাধারণত জানি যে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান হয়, কিন্তু অনেক সময় সাবজেক্টের পরে ওই সাবজেক্টের কিছু কমপ্লিমেন্ট থাকতে পারে, তারপর ভার্ব থাকতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, একই সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে সাবজেক্টের ইমিডিয়েট পরে যে ভার্বটা হয় সেটা হচ্ছে আপনার অক্সিলারি এবং অক্সিলারি পরেই প্রিন্সিপাল হয়। when taking the TOEFL, আপনারা যখন টোফেলটা কমপ্লিট করতেছেন, স্টাডি করতেছেন, তাই না, স্টাডিং দ্য টোফেল, ইউ মাস্ট অলওয়েজ চেক, আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে, কি দেখতে হবে, the subject and verb to be sure they agree, আপনাকে কি নিশ্চিত করতে হবে, সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই এগ্রি হতে হবে। however, অধিকন্তু, আরো কি, sometimes it is difficult to decide, মাঝে মধ্যে এটা কিন্তু খুব কঠিন হয়ে যায় ডিসাইড করা, সিদ্ধান্তে আসা, এক্স্যাক্টলি হোয়াট দ্য সাবজেক্ট ইজ, মানে সেন্টেন্স এর সাবজেক্ট কি। আমি মনে হয় শুরুর দিকে একটা কথা বলছিলাম, যারা অ্যাটেন্টিভ লিসনার এখানে আছেন তারা হয়তো শুনছেন যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে কে হয়। আমি আরেকটু রিভিউ করতেছি, সাবজেক্ট হিসেবে হয় নাউন, সাবজেক্ট হিসেবে হয় প্রোনাউন, সাবজেক্ট হিসেবে হয় নাউন ফ্রেজ,
সাবজেক্ট হিসেবে হয় আমাদের ইনফিনিটিভ, সাবজেক্ট হিসেবে হয় জিরান্ট, তাই না? এগুলো আমি একদিন আপনাদের বলছিলাম, কি বলছিলাম, ইট ইজ ডিফিকাল্ট টু ডিসাইড এক্সাক্ট, মানে সাবজেক্টটা কি, ইফ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব আর সেপারেটেড, সাবজেক্ট ভার্ব সেপারেটেড যদি হয়, কিভাবে সেপারেটেড? দ্য বয়েজ আর স্টাডিং, কি লিখলাম? দ্য বয়েজ আর স্টাডিং, তাহলে হয়ে গেল কি, দ্য বয়েজ এখানে আর স্টাডিং এখানে, তাহলে এই সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে একটা অংশ রয়ে গেছে। এই অংশটা একে আমরা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, ইন দা রুম। আমাদের পেজ নাম্বার সম্ভবত টোফেলের 40 নাকি 41 আমরা প্রিপজিশনাল ফ্রেজ পড়ছিলাম, একটু রিভিউ করে ব্যাকে দেখে নিয়ে। প্রিপজিশনাল ফ্রেজ কি, যেটা শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় নাউন দিয়ে। দা বয়েজ ইন দা রুম, এখানে আমি আরো একটা কথা বলতে পারি, আমি যদি ডিটারমিনেশনে যাই তাহলে বয়েজ কারা, কোথায়? ইন দা রুম, এই রুমের বয়েজ গুলাকে বোঝাচ্ছে। আর স্টাডিং, তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা সেপারেশন হয়ে গেছে, এই সেপারেশনটাকে আমি বলতে পারি সাবজেক্টের কমপ্লিমেন্ট, যেটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে আসি, দাও আপে চলে যাই, আজকে ভার্ব সংক্রান্ত সবগুলা শেষ করে তারপর যতক্ষণ লাগে অসুবিধা নেই। ভেরি অফেন, খুব প্রায়, ইফ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব আর সেপারেটেড, যদি সাবজেক্ট এবং ভার্ব আলাদা হয়ে যায়, একজনের থেকে একজন বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গেলেও কিন্তু তাদের সম্পর্ক থাকবে। বিচ্ছিন্ন হয়ে গেছে মানেই কিন্তু এই নয় সাবজেক্ট আর ভার্ব দুইজন দুই কুলে, এই কুলে আমি আর ওই কুলে তুমি, কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরেও কিন্তু তারা সেম এগ্রিমেন্ট ঠিক থাকবে। they will be separated by a prepositional phrase, তাহলে এটা একটা নোট, যদি সাবজেক্ট আর ভার্ব সেপারেটেড হয় তাহলে সে সেপারেটেড হবে prepositional phrase দিয়ে। the prepositional phrase has no effect on the verb, prepositional phrase এর ভার্বের উপরে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না, তাই না? সে কোনো শত্রুতা করবে না, কোন ক্ষেত্রে? ওই যে সিঙ্গুলার সিঙ্গুলার প্লুরাল প্লুরাল এরকম উল্টাই পাল্টাই সে ফেলবে না। যেমন দেখেন, the study of language, of preposition language noun, তাহলে prepositional phrase কি হলো? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে গেছে, the study subject। অনেক সময় আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করি, ল্যাঙ্গুয়েজেস, আরে ল্যাঙ্গুয়েজেস তো প্লুরাল, তাহলে আমি কি করব, এখানে ভার্বটা প্লুরাল দিয়ে বসে থাকি, পরীক্ষা ফাটাই দিয়ে আসছি, পরীক্ষার রেজাল্ট দিলে দেখেন যে আপনারা নিজেরাই ফেটে গেছেন, এমন ঘটতে পারে। তাহলে কি হয়, হয় হচ্ছে কি, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আসলে সাবজেক্টকে, সাবজেক্টের অতিরিক্ত অংশ যাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি সাবজেক্টের, সে কে, আবার ভার্বটা কোথায়, এই আইডেন্টিফিকেশনটা থাকতে হবে। আমরা অনেক সময় এই ভুলটা করি। দা স্টাডি, এখানে হচ্ছে মূল সাবজেক্ট স্টাডি, অফ ল্যাঙ্গুয়েজ, এই অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্টাডি সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যাকে আমরা বলি প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজের ভার্বের সাথে উপরে কোনো প্রভাব সে ফেলবে না, তাহলে দা স্টাডি সিঙ্গুলার ইজ ভেরি ইন্টারেস্টিং হয়ে গেল। আবার দেখেন, সেভারেল থিওরিজ, থিওরিজ প্লুরাল, সেভারেল থিওরিজ, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সেভারেল অ্যাডজেক্টিভ। এরপর আসি, হ্যাভ বিন প্রপোজড, তাহলে মাঝখানে কি হলো, অন দিস সাবজেক্ট, এই বিষয়ের উপর, কোনো একটা বিষয় নিয়ে বলতেছে, এই বিষয়ের উপর কয়েকটা থিওরি বা তত্ত্ব কি করা হলো, প্রস্তাবনা করা হলো, তাই না? তাহলে দেখেন, থিওরিজ প্লুরাল, হ্যাভ হয়ে গেল, এখানে যদি সেভারেল না থেকে জাস্ট যদি থাকতো থিওরি, তাহলে এখানে হতো হ্যাজ। দা ভিউ, সাবজেক্ট আর পারসন সিঙ্গুলার, ভেরি থেকে ভেরিজ। দা ডেঞ্জার ইজ সিঙ্গুলার। আর একটু ডাউনে আসি, দা ইফেক্টস, ইফেক্টস, ইফেক্ট না কিন্তু এস আছে, ইফেক্টস আর, দা ইফেক্ট ইজ হতো। The fear, subject singular, third person singular, has, তাই না? has, যদি fears বা এই ধরনের প্লুরাল কিছু হতো এটা have হয়ে যেত। Following expression, the following expressions also have no effect on the verb, এই এক্সপ্রেশন গুলারও ভার্বের উপরে কোনো প্রভাব পড়ে না। আপনারা এই বক্সের চারটা কানেক্টর অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন, মনে রাখবেন, আমি বলতেছি এটার সাথে রিলেশন রেখে আরো অনেক কিছু।
কি বলতেছে দা অ্যাক্ট্রেস মানে কি অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস অর্থাৎ অভিনেত্রী আর অভিনেতা টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই অ্যালং উইথ as well as এগুলা কিন্তু দুটি ক্লজকে দুটি ভার্বকে অনেক সময় দুটি নাউনকে দুটি প্রোনাউনকে কি করে কানেক্ট করে দ্য অ্যাক্ট্রেসের সাথে কি আছে অ্যালং উইথ হার ম্যানেজার শুধু তার ম্যানেজারও নয় এন্ড সাম ফ্রেন্ডস আমরা যদি এই রুলটা মনে না রাখতে পারি আমরা মনে করব এই কানেক্টর যেহেতু যুক্ত করে সাধারণভাবে আমরা এখানে প্লুরাল করে দেই আসলে কিন্তু এখানের জোরটা সাবজেক্টের উপরে এই অতিরিক্ত অংশ যেটা আছে আপনি এটাকে এর উপরে অর্থাৎ এই এখানের যে শব্দগুলো আছে আমরা এখানে পড়ছি এই এক্সপ্রেশন গুলোর ভার্বের উপর কোনো প্রভাব থাকবে না তার মানে কি সে ভার্বের উপর প্রভাব খাটাইতে পারবে না একমাত্র প্রভাব খাটাইতে পারবে কি বসটাকে অ্যাক্ট্রেস তাই না সাবজেক্ট তাহলে অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই অথবা টুগেদার উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট হবে প্রথম যেটা তাহলে দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস দেখে আর গোয়িং দিলে কিন্তু ভুল হবে হয়ে যাবে কি is going কারণ অ্যাক্ট্রেস থার্ড পারসন সিঙ্গুলার আবার এখানে দেখেন মিস্টার রবিনস দেখেন এখানে কিন্তু একটা এস আছে মিস্টার রবিন কিন্তু প্রপার নাউন তাহলে ওনার নাম কিন্তু আসলে রবিন না ওনার নামই রবিনস সো আপনি এখানে এস দেখে এখানে কিন্তু আবার আর দিয়েন না প্রপার নাউন কখনো কি প্লুরাল করা হয় না রহিমস এটা কখনো হয় না রহিমসরা এরকম হয় নাকি রহিমস এমন হয় না যখন রহিমস হয় তখন কিন্তু হয়ে যায় দে কারণ থার্ড পারসন প্লুরাল হিসেবে প্রপার নাউন আসে না তখন হয়ে যায় কি দে হিসেবে এটা মাথায় রাখবেন যোগ করলো কে অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ এন্ড চিলড্রেন ওয়াইফ এবং চিলড্রেন তার মানে কি প্লুরাল কিন্তু কাজটা কিন্তু ওখানে নয় এরা অ্যাকম্পানিড বাই দিয়ে যখন আছে ভার্বের উপর প্রভাব রাখতে পারবে না কর্তা হচ্ছে কে অনলি মিস্টার রবিনস একজনের নাম ওনার নামই রবিনস ওনার নাম রবিন না রবিনস এই জন্য এস দেখে প্লুরাল করবেন না ক্লিয়ার ওকে নেক্সট আসি একদম ভেঙে ভেঙে বলতেছি তারপরে যদি না বুঝেন কমেন্টে জানাবেন আমরা ওই জায়গাগুলো আবার রিভিউ করব কোনো সমস্যা নেই আমার টার্গেট আপনাদের এত পরিশ্রম করে ক্লাস দিচ্ছি রাত 10টা বাজে অনেক কাজ রেখে তার কারণ হচ্ছে আমি চাই আপনারা ক্যাডার হন আমি 3বার আপনাদের আমি মনে একদিন বলছিলাম আমি 3বার কিন্তু নন ক্যাডারে আমার কতটা দুঃখ তাহলে বুঝে দেখেন আমার সেই দুঃখটা পোষাইতে চাই আপনাদের সেবা করে আপনারা ক্যাডার হলে এরপরে বলতে পারবো আমার অমুক স্টুডেন্ট ক্যাডার আমি অন্তত এটুক বলতে পারবো আপনারা যখন আরো উপর লেভেলে যাবেন সচিবালয়ে চাকরি করবেন এডমিন হবেন পুলিশ হবেন আমাকে যখন সাক্ষাৎ হবে বা দেখবেন আমাকে যখন উঠে দাঁড়াবেন এটাই আমাদের জন্য একটা বড় পাওনা হবে আর কিছুই না ঠিক আছে কারণ আপনি এক জেলায় কারণ আপনারা বিভিন্ন জেলার স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছেন আর আমি অন্য জেলার তাই না ওকে নেক্সট আসেন তাহলে আমার কথা একটা দাবি থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ হবেন যদি আপনারা ক্যাডার হতে চান আপনি যদি একটু পরিশ্রমী হন একটু যদি কষ্ট করেন আপনার ক্যাডার এটা আহামরি কিছু না মঙ্গল গ্রহের কোনো ইয়া না যে আপনি ক্যাডার কখনো এটা মাথায় রাখবেন না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি ওরা পাবলিক ইউনিভার্সিটি কখনো এটা এখানে কোনো ধরনের এমন দেখা হয় না একটু কথা বলে নিলাম মাঝখানে আচ্ছা নোট করি কি দ্য কনজাংশন এই জায়গাটায় দ্য কনজাংশন এন্ড ইজ ইউজড ইনস্টেড অফ কিসের পরিবর্তে অফ ওয়ান অফ দিস ফ্রেজেস দ্য ভার্ব উড দেন বি প্লুরাল এবার একটা কথা আছে আমরা উপরে যে 4টা প্যাটার্ন পড়ে আসছিলাম ওই যে বক্সের ভিতরে কই দেখলাম এই যে বক্সের ভিতরে যে 4টা ফ্রেজেস এক্সপ্রেশন এইটার পরিবর্তে এটা কিন্তু কার অর্থ বোঝায় জানেন এন্ড যেরকম বোঝায় অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল অ্যাজ একই বোঝায় কিন্তু এন্ড বসলে যে প্রভাবটা হবে অ্যাকম্পানিড বাই বসলে সেই প্রভাবটা হবে না যেমন দেখেন আমি যদি এখানে এন্ড বসাইতাম দা অ্যাক্ট্রেস এন্ড হার ম্যানেজার তাহলে দেখেন আর গোয়িং এখানে কিন্তু পুরোটাই সাবজেক্টটা হচ্ছে কানেক্টেড হচ্ছে এন্ড দ্বারা কিন্তু যদি আমি এখানে জাস্ট এই জায়গাটা লিখতাম দা অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল অ্যাজ হার ম্যানেজার তাহলে কিন্তু আমি এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হতো যেহেতু এখানে তাহলে এটুক ব্যতিক্রম এই নোটটা কিন্তু মাথায় রাখবেন এন্ড কিন্তু সংযোজক যুক্ত করে আর অ্যাজ ওয়েল অ্যাজ সংযোগ হলেও সেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সে কোনো প্রভাব ফেলবে না সেই অনুসারে আপনারা এই এক্সারসাইজটা শেষ করবেন
আমরা নেক্সট ক্লাসে, আমি আর বাড়াচ্ছি না কারণ শর্ট শর্ট হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা বুঝবেন না তারা প্রয়োজনে এই ভিডিওটা আবার রিভিউ করে দেখবেন, টেনে দেখবেন, বাসায় হেডফোন দিয়ে কানে দিয়ে শুনবেন, শুনে আপনি আপনার এগুলা থেকে মার্ক করবেন যে আপনার কোনটা কোনটা প্রবলেম আছে। এরপরে আমাদের সাথে কাউন্সেলিং করবেন, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। আর আমার মনে হয় আমরা দুইটা টোফেল একই সাথে ধরছি, একটা হচ্ছে আমি ধরে ধরে পড়াচ্ছি, একটা হচ্ছে আমরা ব্যানস টোফেলটা প্রবলেম গুলো দিচ্ছি। আর প্রবলেম গুলো আমরা লেকচার যেভাবে দেই ওই লেকচারটাকে আপনাকে লিখে দিচ্ছি। তার লেকচার দেওয়াটা কিন্তু অনেক সহজ, লিখে দেওয়াটা কিন্তু লেকচারটা অনেক কঠিন, আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। সো আপনারা এটা মাথা ইয়া করবেন যে দুটো দিকেই খেয়াল রাখবেন। আশা করি দুইটা টোফেল যদি আমরা সাইড বাই সাইড শেষ করতে পারি, ইংলিশের ভিত্তি আপনাদের কোথায় যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না, নিজেকে উইকার ভাবার কোনো দরকার নেই। আগামী ক্লাসে আমরা অর্থাৎ নেক্সট টপিকে আমরা আসবো পেজ নাম্বার 71, মনে রাখবেন। আর ইয়াটা কি, টাইটেলটা কি, ওয়ার্ডস দ্যাট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস এন্ড প্রোনাউন্স। তাহলে আমি এগুলা কোন কোন ওয়ার্ড গুলা সিঙ্গুলার প্রোনাউন হয়। আর আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের কি ট্যাগ কোশ্চেন ইয়াটা সিলেবাসে আছে কিনা, আমি ভুলে গেছি, সিলেবাসটা অনেকদিন দেখি না, একটু কমেন্টে আমাকে জানাইলে হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আপনাদের যাবতীয় সমস্যা আমাকে কমেন্টে জানান, ইনশাআল্লাহ সলভ হবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।